আমন্ত্রণ সবাইকে আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি ডক্টর তৌহিদুল হক। অনুষ্ঠানটি শুক্র থেকে রবি এই 3 দিন এই সময় আরটিভিতে সরাসরি সম্প্রচার হয়। দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। দর্শক, মার্কিন অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে কাল ঢাকায় আসছে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল। সফরে ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা ও উন্নয়নে যুক্তরাষ্ট্র কিভাবে সহায়তা করতে পারে তা নিয়ে আলোচনার আভাস পাওয়া যাচ্ছে। ছাত্র জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পেতে পারে। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুর ভারত সফর শেষে ঢাকায় প্রতিনিধি দলে যোগ দেওয়াকে ঘিরে তৈরি হয়েছে নানা কৌতূহল। কেউ কেউ প্রশ্ন তুলছেন, যুক্তরাষ্ট্র কি এখনও ভারতের চোখে বাংলাদেশকে দেখতে চায়? এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারত ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার ঘোষণা দিলেও 1 মাসেরও বেশি সময় ধরে প্রতিবেশী দেশটির সাথে সম্পর্ক স্বাভাবিক হয়নি। বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, জুলাই বিপ্লবের পেছনে বিদেশি শক্তির মদত ও ষড়যন্ত্র থাকতে পারে বলেও মনে করে ভারত এবং ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। এমন একটি বাস্তবতায় আজ আমাদের আলোচনার বিষয় আমেরিকার চোখে নতুন বাংলাদেশ। আর এই বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তৌহিদ সিয়াম, যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক, লেখক ও কলামিস্ট মাহবুব কামাল। আপনাদের 3 জনকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনিও চাইলে আলোচনায় অংশ নিতে পারেন। স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে সম্মানিত আলোচকের কাছে প্রশ্ন রাখতে পারেন। আপনার মতামত থাকলে সেটিও আমাদেরকে জানাতে পারেন। যাচ্ছে আলোচনার শুরুতে ABM মোশাররফ হোসেন আসতে চাই। একেবারে শিরোনামটি দিয়েই মোশাররফ আলোচনাটি শুরু করতে চাই যে লু যে ভারত সফর শেষ করে বাংলাদেশে আসবেন, তার প্রতিনিধি দলের সাথে যুক্ত হবেন, এটি নিয়ে নানা ধরনের কৌতূহল এবং অতীতে একটি ধারণা ছিল যে ভারতের চোখ দিয়েই যুক্তরাষ্ট্র বাংলাদেশকে দেখতে চায়, এখানে তার দাবি দেওয়াগুলোকে উপস্থাপন করতে চায়। যুক্তরাষ্ট্র কি এখনও সেই মানসিকতায় রয়ে গেল কিনা, বিশ্লেষকদের এই প্রশ্ন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার 2 সহ-আলোচক এবং আরটিভির দর্শক শ্রোতা যারা আমাদেরকে দেখছেন, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ। আমরা বিশ্বাস করি যে আমাদের স্বাধীন যে পররাষ্ট্র নীতি আছে, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুত্ব নয়। আজকে স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ ছাড়া অধিকাংশ সরকার কিন্তু আমাদের এই পররাষ্ট্র নীতি অনুসরণ করে কিন্তু রাষ্ট্র পরিচালনা করতে আসছে। কিন্তু আমরা লক্ষ্য করেছি অত্যন্ত দুঃখজনকভাবে যে ভারত অত্যন্ত নতজানুভাবে, আওয়ামী লীগ অত্যন্ত নতজানুভাবে ভারতের কাছে যেভাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিকিয়ে দিয়েছে, সেটা কোনো একটা দেশের স্বাধীন দেশের একটা নাগরিকের কাছে কখনো প্রত্যাশিত নয়। যার জন্য আমরা বারবার বলেছি যে ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে মর্যাদার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে। কিন্তু আমরা সেখানে দেখেছিলাম ভারত বাংলাদেশকে একটা বিগ ব্রাদার স্বরূপ একটা আচরণ সবসময় করে আসছে। এই জায়গা থেকে বাংলাদেশের মানুষ কিন্তু মুক্তি চেয়েছিল। আজকে কিন্তু এই আপনার ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমেই আমার মনে হয় সেই আকাঙ্ক্ষায় বাংলাদেশে বাস্তবায়িত। কতটা মুক্তি বা মুক্ত আমরা হয়েছি? আমি আশাবাদী। ভারত আমাদের প্রতিবেশী, আমরা কিন্তু প্রতিবেশী চেঞ্জ করতে পারবো না। বরং আমরা আশা করি এবং আমাদের জনগণও প্রত্যাশা করে ভারত তার আগের অবস্থান থেকে সরে আসবে। ইতিমধ্যে আপনি লক্ষ্য করেছেন যে ডক্টর ইউনূসের নেতৃত্বে যখন এই সরকার প্রতিষ্ঠা হয়েছে, তখন কিন্তু ভারত তাদের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। এবং বাংলাদেশে তার যে কূটনৈতিক প্রতিনিধি আছেন, যিনি হাই কমিশনার, উনি কিন্তু প্রতিনিয়ত বিএন উপদেষ্টা, রাজনৈতিক দলের সাথে আলোচনা করে কিন্তু ওনাদের এই মতামতই ব্যক্ত করছে। সুতরাং আমরা বিশ্বাস করতে চাই। এবং মার্কিন যুক্তরাষ্ট্র গত 1 মাসে তার কোনো নজির দেখছেন? না, নজির হলো কি, আসলে কূটনৈতিক চ্যানেলে কখন কি হয় এটা তো প্রকাশ্যে দেখা যায় না। কিন্তু আমরা ভারতের, আপনি যে কথা, এই আমেরিকার যে কথাটি আপনি বলেছেন যে ভারতের চোখে কি বাংলাদেশ, আমার কাছে তাই মনে হচ্ছে না। আপনি দেখবেন যে ডক্টর ইউনূসের নেতৃত্বে যখন একটা ইন্টারিয়াম গভর্নমেন্ট প্রতিষ্ঠা হলো, তখন কিন্তু আমেরিকা বলছে আমরা সর্বাত্মক সহযোগিতা করতে চাই। এবং এই ডোনাল্ড লু সহ এবং আরেকজনদের অর্থনীতির যে ব্রেটলি নাকি উনি আসছেন, ব্রেন্ট নেইম্যান, ওনারা কিন্তু আপনি দেখবেন যে সুস্পষ্ট কিন্তু তাদের এজেন্ডা কি বলে দিয়েছে যে অর্থনৈতিক প্রবৃদ্ধি, সহযোগিতা বৃদ্ধি, বাংলাদেশকে আরো কিভাবে তারা সহযোগিতা করতে চায়, এই সকল বিষয় নিয়ে প্রশ্নটা উঠেছে যে ভারত হয়ে তিনি বাংলাদেশে আসবেন। এটা হলো ধরেন আমেরিকা বা আমাদের এই অঞ্চল থেকে অনেক দূরে একটি দেশ,
যারা আমেরিকা যায়, এখানে কামাল ভাই আছে, জি। যে প্রায় 18-20 ঘন্টা জার্নি করে যেতে হয়, হয়তো কৌশলগত করে না তারা, হয়তো ভারত একই সাথে। এবং আমরা দেখেছি এর আগেও যখন আমেরিকার প্রতিনিধিরা এসেছে তখন কিন্তু সাউথ এশিয়া তারা একসাথেই ট্যুরগুলি করেছে। সুতরাং এই ক্ষেত্রে আমি মানে আশঙ্কার কোনো কারণ মানে দেখি না। যারা যারা প্রশ্ন তুলছেন সেই প্রশ্নের কোনো যৌক্তিকতা যৌক্তিক খুঁজে নাই। পাচ্ছেন না। বরং আমি জি। এজেন্ডার দিকে আমি গুরুত্ব দিতে চাই, জি। যে এজেন্ডা তারা বাস্তবায়নের জন্য তারা কাজ করতে চায়, যেমন অর্থনৈতিক পূর্ববর্তী সহযোগিতা, এই যে এশিয়া অঞ্চলে যে আঞ্চলিক একটা সহযোগিতা, সামগ্রিকভাবে যদি বাংলাদেশের পাশে আমেরিকা থাকে, আমরাও একটা উন্নয়নশীল দেশ হিসাবে আমরাও যেমন লাভবান হব, আমেরিকাও মানে দক্ষিণ আফ্রিকা স্থিতিশীলতা রক্ষার ক্ষেত্রে একটি ভূমিকা রাখতে পারবে বলে আবার কেউ কেউ বিশ্বাস বলার করি। চেষ্টা করেন যে বাংলাদেশ সফর শেষ করে তিনি ভারত হয়ে তো তার দেশে চলে যেতে পারতেন। এই নানা ধরনের আলোচনা তো থাকবেই মোশাররফ ভাই। না, যদি আমরা আপনি যেভাবে ব্যাখ্যা, যদি এইটাও হয় যে হয়তো যে আমেরিকা আগেই যে সে কি দৃষ্টিভঙ্গি বাংলাদেশ সম্বন্ধে পোষণ করে সেইটাকে অবহিত করার জন্য তো হতে পারে, দেখা যাক ভবিষ্যতে সেটি হতে কি পারে, দাঁড়ায়। ভবিষ্যতে দেখা যাবে। মোশাররফ হোসেন, অসংখ্য ধন্যবাদ। মাহবুব কামাল ভাই আসতে চাই, যেটি মোশাররফ ভাই বললেন যে কূটনৈতিক চ্যানেলে, মাহবুব কামাল ভাই নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে, যে কূটনৈতিক চ্যানেলে বা ডিপ্লোম্যাটিক যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় কোন দেশ হয়ে কোন দেশে যাবে সেটি তো থাকতেই পারে, এই প্রক্রিয়া কিংবা সেই কর্মনীতি সেটি থাকতেই পারে, বা কর্মপরিকল্পনা সেটি থাকতে পারে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশকে যেভাবে সহযোগিতা করতে চায়, বিশেষ করে তার আর্থিক যে স্থিতিশীলতার প্রসঙ্গ, এই প্রসঙ্গের সাথে অন্য কোনো প্রসঙ্গ আপনি লক্ষ্য করেন কিনা, যেটি তারা বলছে না কিন্তু এর বাইরে অন্য কোনো প্রসঙ্গ থাকতে পারে কিনা? না, মোশাররফ ভাইয়ের যে লজিক, এটা রেফুট, যে উনি বলছেন যে 18 ঘন্টা 24 ঘন্টা জার্নি, সুতরাং একটা ব্রেক নিয়ে আসা, থিংস আর নট লাইক দ্যাট। ডোনাল্ড ইন্ডিয়া হয়ে আসছেন, এটা খুব সিগনিফিক্যান্ট আমার দৃষ্টিতে। এবং আমার এই যে বলছি সিগনিফিক্যান্ট, এইটার পক্ষে আমি ডক্টর ইউনূসের যে সাম্প্রতিক যে বক্তব্য, আজকে যেটা ভিডিওতে দেখলাম, উনি যে টোন ডাউন করলেন, উনি আগে তো ইন্ডিয়ান মিডিয়াতে খুব কড়া ভাষায় কথা বলছেন যে আমাদেরকে আনস্টেবল করতে চাইলে ইন্ডিয়াও আনস্টেবল হয়ে যাবে ইত্যাদি নানা রকম কথা বলছেন। কিন্তু আজকে দেখলাম ওনার টোন, মানে হি হ্যাজ ডাউন হিজ টোন। উনি বলছেন যে ভারত আমাদের প্রতিবেশী দেশ, একমাত্র প্রতিবেশী দেশ, তাদের সাথে সুসম্পর্ক। না, এই কথা কিন্তু তিনি শুরুতেও বলেছেন যে একটা বলছে। পরস্পর মর্যাদা এবং ন্যায্যতার ভিত্তিতেই দুই দেশের সম্পর্ক হওয়া উচিত। আজকের টোনটা একটু অন্যরকম। যাই হোক, আচ্ছা, এখন কথাটা হচ্ছে যে ডোনাল্ড আসছেন। ডোনাল্ড তো আমাদের দেশে একটা খুব আলোচিত একটা নাম। হ্যাঁ, এই আপনার নির্বাচন, যা 7ই জানুয়ারি নির্বাচনের আগে উনি কয়েকবার এসছেন টেসছেন ইত্যাদি। এবং পাবলিক পারসেপশন যেটা, এটা কিন্তু আমার কথা না, পাবলিক পারসেপশনটা হচ্ছে যে ডোনাল্ড আমেরিকান পারপাস এখানে কীভাবে সার্ভ করা যায়, এটা ওনার এটা একটা মেইন এজেন্ডা। এটা একটা পারসেপশন। এখন আমার ধারণা যে ইন্ডিয়ার অ্যাটিটিউডটা কি, এটা ডোনাল্ড প্রথমে একটু টেস্ট আউট করতে চেয়েছেন। হ্যাঁ, ইন্ডিয়ান অ্যাটিটিউডটা কি, এবং ইন্ডিয়ার সাথে মানে এখানে কি, এটা তো প্রথম কথা হচ্ছে যে মানে চায়নাকে কীভাবে কন্টেইন করতে হবে, এটা তো আমেরিকার সবচেয়ে বড় এজেন্ডা। এই অঞ্চলে চায়নাকে কীভাবে কন্টেইন করতে হবে, ওই চায়নাকে কন্টেইন করতে গেলে তো আপনার ইন্ডিয়া, বাংলাদেশ এগুলো তাদের লাগবে। এখন ডোনাল্ড এসে কি করবেন আমি জানি না, এমনও হয়তো। আপনার কাছে কি মনে হয়, যদি বাংলাদেশের প্রসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র বা ডোনাল্ড ট্রাম্প ভারতের তাদের ভাবনা অথবা তাদের যে চিন্তা সেটি জানতে চায়, তাহলে সেই চিন্তায় প্রথম কোন বিষয়টি থাকতে পারে এই মুহূর্তে বাংলাদেশের প্রসঙ্গে? না, ডোনাল্ড যেটা আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে বাংলাদেশের প্রতি তো ভারতের এক ধরনের কি বলে যে নিয়ন্ত্রণ ছিল শেখ হাসিনার আমলে, তাই না? এবং আমেরিকা মনে করে যে ইন্ডিয়া বাংলাদেশে আপনার মানে সেকুলার রাজনীতিকে পারসু করে এবং এখানে আওয়ামী লীগ বিরোধী শক্তিকে তারা মানে আমলে নেয় না। তো ফলে বাংলাদেশের ব্যাপারে ইন্ডিয়ান যে অ্যাটিটিউড, সেই অ্যাটিটিউডটাকে কীভাবে নর্মালাইজ করা যায় সেই চেষ্টা হয়তো উনি করেছেন। হ্যাঁ, এবং সেখানে কতটুকু সফল হয়েছেন সেটা বলা যাবে না। তবে ডোনাল্ড যেটা করবেন এখানে এসে, আমার যেটা ধারণা আর কি, সেটা হচ্ছে যে তাদের যে সমস্ত এজেন্ডা, যেমন ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে বাংলাদেশকে ইনক্লুড করা, হ্যাঁ, তারপরে কোয়াড নিয়ে কী হবে ইত্যাদি,
অর্থনৈতিক স্থিতিশীলতার হ্যাঁ, প্রসঙ্গ এটা বলছে। তো আমেরিকা পারপাসলেস কিছু করে এটা আমি মনে করি না। এটা আমি মনে করি না। সব ক্ষেত্রেই তার একটা মানে অর্থনৈতিক সহযোগিতা এমনি এমনি করছে, এইটা আমার কাছে মনে হয় না। আমার কাছে পার্সোনালি মনে হয় না। এখানে বর্তমান গভর্নমেন্টের জন্য কিন্তু একটা বড় চ্যালেঞ্জ এখানে। এই চ্যালেঞ্জটা আমি একটু ব্যাখ্যা করি। সেটা হলো যে একটা তো হলো যে ইন্ডিয়ার বিরুদ্ধে আমাদের এখানে সেন্টিমেন্ট খুবই মানে স্ট্রং সেন্টিমেন্ট, পাবলিক সেন্টিমেন্ট আর কি ইন্ডিয়ার বিরুদ্ধে। এখন যদি ইন্ডিয়ার সাথে যে সমস্ত অসম চুক্তি আছে ইত্যাদি, এগুলো যদি বাতিল করা না হয়, কিংবা ইন্ডিয়ার সাথে যদি ইন্ডিয়াকে মানে গিভ অ্যান্ড টেকের ব্যাপারটা যদি পাবলিক পছন্দ না করে, একই সাথে যদি আবার আমেরিকা পাবলিক যদি মনে করে যে আমেরিকাকে কিছু দিয়ে দিচ্ছে গভর্নমেন্ট, তাহলে কিন্তু সরকারের জন্য দুইটা অসুবিধার ফ্রন্ট তৈরি হবে। একটা তো ইন্ডিয়ার একটা আছেই, মানে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট এখানে আছে। আবার যদি অ্যান্টি আমেরিকান সেন্টিমেন্ট এখানে গ্রো করে, তাহলে কিন্তু দুইটা সেন্টিমেন্ট হয়ে যাবে। তখন কিন্তু গভর্নমেন্টের জন্য খুব প্রবলেম হয়ে যাবে। সুতরাং আমি মনে করি কি ডিপ্লোমেসিটা খুবই মানে এটাকে কি বলে ট্যাক্টফুলি এবং খুবই ভিশনারি দৃষ্টিভঙ্গি থেকে বাস্তবতা নিরিখে এমনভাবে করতে হবে যাতে পাবলিকের মধ্যে কোনো ধরনের কনফিউশন তৈরি না হয় যে আসলে বর্তমান গভর্নমেন্ট কি আমেরিকাকে মানে কোনো বাড়তি সুবিধা দিচ্ছে। এটা কিন্তু আছে, পারসেপশন আছে, কিন্তু এটা যে নাই একেবারে তা না। তো ইন্ডিয়ার সাথেও চুক্তি সেটি খোলাসা করা, ইন্ডিয়ার সাথেও চুক্তি বাতিল হচ্ছে না। তারপরে কি বলে যে ইন্ডিয়ার সাথে রিলেশনটা কেমন হবে, আবার আমেরিকার সাথে রিলেশনটা কেমন হবে, এই দুইটা মানে যদি মানে মানে কি বলে পাবলিক পারসেপশন যদি দুইটা মেরুতে চলে যায় একই সাথে কনকারেন্টলি, তাহলে কিন্তু গভর্নমেন্টের জন্য খুব প্রবলেম হবে। মাহবুব ভাই অসংখ্য ধন্যবাদ। তৈসিম, আপনার কাছে আসতে চাই যে বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি সেটি ন্যায্যতা, সমতা এবং আমাদের মর্যাদার ভিত্তিতে সেটি হবে। সেই জায়গাতে বিগত 15 বছর ধরে বাংলাদেশের অনেক কিছুতেই যে ইন্ডিয়ার যে দাদাগিরি প্রসঙ্গ ছিল, যেটি মোশাররফ ভাই উল্লেখ করলেন, সেই জায়গাতে একটা প্রতিবেশী সুলভ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠায় ছাত্র জনতার পক্ষ থেকে যে কথাগুলো বলা দরকার, সেটি সবাইকে সম্পৃক্ত করে বলা এবং একত্রিত থাকা, সেক্ষেত্রে আপনারা কি করছেন বা আপনাদের ভাবনা কি? প্রথমে একটা বিষয় আলোচনার দিক থেকে আসি, সেটা হলো যে আমেরিকা বাংলাদেশকে এখনো ভারতের চোখ দিয়ে দেখছে কিনা। আমরা দেখেছি যে 7 জানুয়ারি নির্বাচনের আগে আমেরিকার এক ধরনের হুম্বিতুম্বি, তারপরে আবার চুপ হয়ে যাওয়া। ওই জায়গা থেকে আমাদের মানে আমরা তখন শুনেছি, আমরা দেখেছি যে আসলে ভারত সব কিছু সেটেলমেন্ট করে ফেলেছে। কিন্তু এখন মনে রাখতে হবে যে 5 আগস্টের আগের যে গভর্নমেন্টটা ছিল, সেই গভর্নমেন্টটার ভারতের প্রতি যে দায়বদ্ধতা, ভারতের প্রতি যে দাসপ্রবণ আচরণ, 5 আগস্টের পরে যে গভর্নমেন্ট বসেছে, যে গভর্নমেন্ট রক্তের উপর দিয়ে ছাত্র জনতার একটা অভ্যুত্থান, সেই জায়গা থেকে এসে বসেছে, সেই গভর্নমেন্টের কিন্তু আসলে সেটা করার সুযোগ নাই। কারণ আগের যে গভর্নমেন্টটা, অবৈধ যে গভর্নমেন্টটা, সেই গভর্নমেন্টটার জনগণের প্রতি কোনো লায়াবিলিটি ছিল না, জনগণের প্রতি কোনো লয়ালটি ছিল, কারণ সেটা আসলে ভোট পেয়ে আসে নাই। কিন্তু এই গভর্নমেন্ট কিন্তু শুধুমাত্র ছাত্র জনতার যে বেসমেন্ট, সেই বেসমেন্টের উপরে দাঁড়িয়ে আছে। তার মানে এই গভর্নমেন্টকে সকলের সাথেই সম্পর্ক রাখতে হবে, সেটা আমার পার্শ্ববর্তী দেশের সাথে হয়তো আরো ভালো রাখতে হবে, আমেরিকার সাথেও সম্পর্ক রাখতে হবে, কিন্তু সেটা অবশ্যই বাংলাদেশের যে এখানে আমি একটু যোগ করি, যেটা মাহবুব কামাল ভাই বললেন যে সম্মানিত প্রধান উপদেষ্টা শপথ নেওয়ার পরে, দায়িত্ব নেওয়ার পরে যেভাবে ভারতের সাথে বাংলাদেশের প্রসঙ্গে তিনি যেভাবে বলেছেন, যে টোনে বলেছেন, সেই টোনটা অনেকটা নিয়মান অথবা সহযোগিতার মধ্য দিয়ে কিছুটা সহনশীল হয়েছে, এটা আপনি কি মনে করেন? আমি সম্মানের সাথে একটু দ্বিমত করছি। আমার কাছে মনে হয় না যে আসলে স্টেটমেন্টটার টোন চেঞ্জ হয়েছে। প্রথমেও তিনি ভারতকে তার প্রতিবেশী রাষ্ট্র হিসেবে তার সাথে সম্পর্ক ভালো রাখতে হবে, কিন্তু এমন কোনো কিছু করা যাবে না যেটা বাংলাদেশের জাতীয় স্বার্থকে আসলে আঘাত করে। এখনো আসলে টোনটা তেমনই আছে। আমেরিকা যদি এখনো সেই ভুলটা করে, আগে যেটা করেছে আমরা 7-8 সালে যেটা দেখেছি যে বাংলাদেশকে ভারতের চোখ দিয়ে দেখার, এই ভুলটা এখন আর আমেরিকার করার সুযোগ নাই। কারণ ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে দেখে আসলে এখন লাভ নাই, বাংলাদেশকে বাংলাদেশের চোখ দিয়েই দেখতে হবে। এবং আমরা এর পাশাপাশি এটাও বলি যে আসলে ভারত আমাদের প্রতিবেশী দেশ, তাদের সাথে আমাদের সম্পর্ক সবচেয়ে ভালো থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেই সম্পর্ক ভালোটা হবে মানে দেনা পাওনার বিষয়টা হবে খুবই ইকুয়াল, এমন না যে সে শুধু স্বাধীন দেশের মধ্যে সম্পর্ক যেমন হওয়া উচিত তেমনই হবে আর কি। এবং আমাদের দিক থেকেও এই বার্তাটাই যাচ্ছে
কিন্তু এটাও সত্য যে গত 16 বছরের ভারতের আচরণ, গত 16 বছরে ভারতের এই অঞ্চলে যে হেজিমনি ভারত ক্রিয়েট করার চেষ্টা করেছে, সেটার জায়গা থেকে বাংলাদেশের মানুষের মধ্যে ভারত বিরোধী একটা সেন্টিমেন্ট তৈরি হয়েছে। এটা হয়তো সম্পর্ককে এখন একটা তলানির দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু এই জায়গাটার স্টেপটা ভারতকেই নিতে হবে যে বাংলাদেশের মানুষের সাথে, বাংলাদেশের জনগণের সাথে এবং বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সে যদি সম্পর্ক ভালো রাখতে চায় তার স্বার্থে এবং বাংলাদেশের স্বার্থেও, সেই জায়গা থেকে তাকে এই স্টেপ নিয়ে বাংলাদেশে এসে 16 বছর যা করেছে সেটা থেকে বের করে এসে একটা স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের সাথে তাকে। কিন্তু ভারতের যে বক্তব্য এই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার বা ক্ষমতা দায়িত্ব নেওয়ার পরে, সেটা হলো যে ভারত বলছে যে তারা সহযোগিতা অব্যাহত রাখবে, তাদের সহযোগিতা যে প্রকল্পগুলো চলছিল সেগুলো তারা চলবে, কিন্তু সেই উদাহরণ বা দৃষ্টান্ত কি দেখছেন আপনারা? আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে আমরা যে খুনিকে বিদায় করেছি সেই খুনি এখনো কোন স্টেটাসে ভারতে আছে ভারত সেটা বলছে না। আমরা এখনো হয়তো অফিসিয়ালি বা আমাদের গভর্নমেন্ট এখনো অফিসিয়ালি শেখ হাসিনাকে এখনো ফেরত চায়নি, কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জায়গা থেকে এই প্রস্তাব এবং এই দাবিটা এই গভর্নমেন্টের কাছেও আছে যে অতি দ্রুত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত এনে বিচার করতে হবে। যদি এই অফিসিয়ালিভাবে ভারতের কাছে বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চায়, তখন যদি সম্পর্ক, এই যে ভারত সম্পর্ক উন্নত করবে কিনা, আমাদের সাথে উন্নয়ন করবে কিনা, এটার একটা বড় এক্সাম্পল হবে সেটা যদি ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে বিচারের জন্য ফেরত দেয়। তো ইসলাম, অসংখ্য ধন্যবাদ। এবিএম মোশাররফ হোসেন, আপনার কাছে আসতে চাই, সেটি গতকালকে সোশ্যাল মিডিয়াতে কিংবা আমাদের দেশের গণমাধ্যমে সেই ফোন আলাপটি নিশ্চয়ই আপনিও শুনেছেন এবং এখানে যারা আছেন নিশ্চয়ই আমরা সেটি অবগত যে সাবেক প্রধানমন্ত্রী তিনি তার এক কর্মীর সাথে কথা বলছেন। তিনি অনেকগুলো কথা হয়েছে, তার মধ্যে একটি কথা হলো যে তিনি দেশের কাছাকাছি আছেন, চট করে যাতে ঢুকে পড়তে পারেন। সেই চট করে ঢুকে পড়ার আর কি কোনো সুযোগ আছে? না, এটা আমার মনে হয় যে একটা পরাজিত সৈনিক কিন্তু বাঁচার জন্য সে নানা ধরনের বক্তব্য দেয়, নানা ধরনের কথা বলে, এটা তার কর্মীকে সেই মানে একটা সান্ত্বনা দেওয়ার একটা ব্যর্থ প্রয়াস ছাড়া আর কিছুই না। এখানে সুতরাং এটা খুব গুরুত্ব দেওয়ার খুব সুযোগ আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। সতর্ক থাকার কি প্রয়োজন আছে? অবশ্যই সতর্ক থাকা উচিত, কারণ আজকে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে আওয়ামী লীগ দীর্ঘ 15 বছর 7 মাস বাংলাদেশটা শাসন করেছে। এখনও প্রশাসনে আপনি দেখেন আওয়ামী লীগের যে প্রেতাত্মারা এখনও কিন্তু বাংলাদেশে বিরাজ, এখনও প্রশাসনে আছে, এখনও আপনার সচিবালয় এখনও মুক্ত করা যায়নি, পুলিশ প্রশাসন বলেন, যেমন পুলিশের এখনও কিন্তু অনেকটা ইনঅ্যাক্টিভ অবস্থা আছে বাংলাদেশে, এখনও কিন্তু পুলিশের যে ভূমিকাটা সেটা আমরা প্রত্যক্ষ করছি না। সুতরাং ষড়যন্ত্র তো চতুর্দিকে আছে, এটাকে চোখ কান খোলা রাখতে হবে। এক, পাশাপাশি যে জিনিসটা আমাদের দরকার, যে আমরা যে প্রত্যাশাটা করেছিলাম আজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা আমাদের রাজনৈতিক দলগুলির যে আকাঙ্ক্ষাটা, যে একটা গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করা, সেই গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করার ক্ষেত্রে কিন্তু আমাদের জন্য আগামী দিনে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। একটি অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচন তৈরি করা, আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে কার্যকরী করা, 6টি কমিশন সরকার কমিশন করে, কমিশন করলেই তো হবে না, কমিশন সুপারিশ করবে, এটা রাজনৈতিক দলগুলিকে আস্থায় নিতে হবে, এটা সংলাপ হবে, তারপর বাস্তবায়ন করবে। তারপর এই সরকারের জন্য সবচেয়ে আরেকটা বড় চ্যালেঞ্জ, আপনি শুধু বাস্তবায়ন করলেও তাকে কিন্তু রাজনৈতিক দলগুলিকে আস্থায় নিতে হবে, কারণ এটা পরবর্তী জাতীয় সংসদে কিন্তু এটা অনুমোদনের বিষয় রয়েছে। সুতরাং এখানে একটা আস্থার পরিবেশ তৈরি করা একটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আপনি যে কোনো জিনিস আজকে চাপিয়ে দেবেন, কিন্তু পরবর্তী সময় যদি এটা রেকটিফাই না করে পরবর্তী গভর্নমেন্ট, সুতরাং রাজনৈতিক দলগুলির সাথে কিন্তু একটা সম্পর্ক উন্নয়ন করতেই হবে। এটা বরং আমরা একটা ইতিবাচক জিনিসটা যেটা লক্ষ্য করছি বাংলাদেশে, যে আমাদের রাজনৈতিক দলগুলো এই অন্তর্বর্তীকালীন সরকারকে নিঃস্বার্থভাবে কিন্তু সমর্থন করছে। এটা হলো এই সরকারের, আমি মনে করি, সবচেয়ে একটি বড় শক্তি। কিন্তু এই শক্তিটাকে শুধু আছে এটা না বসে থেকে আপনি দ্রুত গতিতে আমাদের যে কাজগুলি করা দরকার সেগুলি, সেটা আমার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি হচ্ছে, প্রশাসন কিন্তু এখন আমরা এই যেমন আপনি দেখেন এই যে 4-5 দিন আগে একটা ডিসি নিয়োগ হলো, আমরা যে প্রেতাত্মা সরকার দীর্ঘ 16 বছর আমাদেরকে নিষ্পেষণ করেছে, তাদের পিএসরা এখনও যদি পোস্টিং পায়, তাইলে এই সরকার কিছু শিক্ষা নিয়েছে, এটা আপনি কীভাবে বুঝবেন? সুতরাং এই সব ছোটোখাটো যেই ত্রুটিগুলি হচ্ছে, এগুলি সংশোধন করে আগামী দিনে কিন্তু একটি পদক্ষেপ নিতে হবে। কারণ বাংলাদেশের মানুষের কিন্তু একটা বিরাট প্রত্যাশা, বিরাট এই প্রত্যাশা যদি আপনি দেখেন 90-তে এরশাদ পতনের পর কিন্তু আমরা একটা স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্ন আমরা 90-এর পর আপনাদের প্রায় 2007 পর্যন্ত মোটামুটি মানুষ কিন্তু একটা ভোটের অধিকার ছিল, 8-এর পর থেকে কিন্তু এই অধিকার থেকে আমরা হরণ হয়েছি। সুতরাং আমার মনে হয় যে এই বারবার বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে তার অধিকার প্রতিষ্ঠা করবে, এই ধরনের পরিস্থিতির দিকে না তাকিয়ে
আমার মনে হয় যারা এই সুযোগটা পেয়েছে এবং সবচেয়ে রাজনৈতিক দলগুলি যে সমর্থন তাদেরকে দিচ্ছে, আমি মনে করি যে তারা অতি দ্রুত এই সংস্কারগুলো করে রাজনৈতিক দলগুলি আস্থা নিয়ে একটি কার্যকরী বাংলাদেশ কমিশন, যেটি সম্মানিত প্রধান উপদেষ্টা বললেন যে কমিশন তার প্রতিবেদন তৈরি করার জন্য 3 মাস সময় পাবে, ন্যূনতম 3 মাস তারা সময় পাবে। এরপরে প্রতিবেদনের চূড়ান্ত হওয়ার পরে বিভিন্ন স্টেক হোল্ডার, রাজনৈতিক দলসহ বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে আলোচনা হবে। এই সময়টাতে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সহযোগিতা, সেটি আপনি যে বললেন, কিন্তু আমরা দেখি সহযোগিতা কিন্তু একটি জায়গাতেই বিগত সরকারের যে অন্যায় অপকর্ম এবং এই বৈষম্য বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে যে ছাত্র জনতার উপরে গুলি চালানো থেকে শুরু করে যে অনৈতিক যে অবৈধ কর্মকাণ্ড, তার বিচার এবং নির্বাচন, এই দুইটা জায়গাতে সমন্বয়ের প্রসঙ্গে রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পর্ক ঠিক থাকবে কিনা। না, আমরা কিন্তু স্পষ্ট ভাষায় বলছি, এখানে কিন্তু আপনি দেখবেন দুটা কাজ। একটা হলো সংস্কারের জন্য কমিশন গঠন করা হয়েছে এবং যেমন আপনি যদি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কথা যদি আমরা চিন্তা করেন, আমরা কিন্তু স্পষ্ট ভাষায় আমাদের রাষ্ট্র মেরামতের জন্য 31 দফা কিন্তু আমরা ইতিমধ্যে ঘোষণা করেছি। যদি 31 দফাতে কোনো সংকট তৈরি হয়, বিএনপির কিন্তু ভিশন 2030 আছে, আপনি সেখান থেকে সহযোগিতা নিতে পারেন। সুতরাং প্রস্তাবনা কিন্তু দেওয়াই আছে। সুতরাং এই যে কমিশন গঠন করছে, কমিশন আমি মনে করি যে বিএনপির প্রস্তাব এবং বিএনপির এই প্রস্তাবের সাথে আন্দোলনরত অধিকাংশ দল কিন্তু এটাকে সমর্থন দিয়েছে 31 দফা। সুতরাং আমি মনে করি একটা গাইডলাইন অলরেডি তৈরি করা আছে। এটাকে কিভাবে রেকটিফাই করে জনমানুষের দাবিতে আপনি পরিণত করবেন, এইটা হলো এই সরকারের জন্য একটা চ্যালেঞ্জ। পাশাপাশি আপনি যেটা কথা বললেন যে এটা হলো একটা ইন্টেলেকচুয়াল ওয়ার্ক, পাশাপাশি এই সরকার তো একটা প্রশাসন পরিচালনা করছে, প্রশাসনের মাধ্যমে এই যেই মামলাগুলি হয়েছে সে তদন্ত করে দ্রুত এদেরকে বিচারের, এই ক্ষেত্রে খুব একটা প্রতিবন্ধকতা এই যে সংস্কার করবে বলে আমরা মনে করি। পাশাপাশি কিন্তু এগুলো চলতে পারে। আর যদি সরকার মনে করে, যদি অন্তর্বর্তীকালীন ইউনূসের নেতৃত্বে যে সরকার, ডক্টর ইউনূসের, ওনারা যদি মনে করেন আমরা শুধু সংস্কারের দিকে মনোযোগ দেবো, তা না, তাদের কিন্তু প্রশাসনকেও চালাতে হবে, বিচার বিভাগকেও চালাতে হবে। পাশাপাশি আমি মনে করি বেশ কয়েকটি কাজ একসাথেই চলতে পারে। এবং মোশাররফ হোসেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। মাহবুবে আসতে চাই, যেটি মোশাররফ ভাই বললেন যে বিগত সরকার এখন নেই, কিন্তু তার প্রেতাত্মা অথবা সহযোগী শক্তিরা চারপাশেই আছে, সেক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। না, মোশাররফ ভাই যে বললেন যে এই যে প্রশাসনের যে বিষয়গুলো, তাহলে আমি ওনাকে একটা প্রশ্ন করি, আশুলিয়া থানার ওসির চেয়ারে কে বসে আছে? এটা কি আপনি জানেন? না, আমি এখন উনি একজন যুবদল নেতা। আশুলিয়া থানা, সেটা আমিও দেখেছি খবরটি, যে মামলা থেকে। শুনেন, আমরা তো থিওরিটিক্যালি অনেক কথা বলতেছি, প্র্যাকটিক্যাল অবস্থাটা কি? না, কিন্তু এই প্রসঙ্গ যেহেতু আপনি বললেন কর্মকর্তা না, উনি পুলিশের না, ওই যে মামলা হয়েছে সেই মামলার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার জন্য তিনি ওসি চেয়ারে বসে সেই কাজটি করছেন। আর সেটা মনে করবে, এটা আপনাকে জানিয়ে রাখি যে গোপালগঞ্জের স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যে সভাপতির গাড়ি বহরে হামলায় একই কমিটির কিন্তু ক্রীড়া সম্পাদক নিহত হয়েছেন এবং বিএনপির নেতাকর্মীরা বলছেন যে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার কারণে তারা নিহত হয়েছেন। আচ্ছা শুনেন, আমি যেটা বলতেছিলাম যে আমরা তো থিওরিটিক্যাল কথা, প্র্যাকটিক্যাল অবস্থাটা কি বাংলাদেশের এখন বাংলাদেশের প্র্যাকটিক্যাল অবস্থাটা কি অবস্থা সেটি বলুন। জি, সেটা হচ্ছে যে কমপ্লিট ললেসনেস। ইট ইজ এ স্টেট অফ নেচার ডিসক্রাইবড বাই পলিটিক্যাল সায়েন্টিস্ট হবস। এটা একটা প্রকৃতির রাজ্য হয়ে গেছে, এখানে কোনো ল অ্যান্ড অর্ডার নাই, কিচ্ছু নাই। মব জাস্টিস চলতেছে, উন্মত্ত জনতা মানুষকে ধরে মেরে ফেলতেছে, কোনো প্রোটেকশন নাই একেবারে। আমি একটা মেয়ের ভিডিও দেখলাম, সে বলতেছে যে 5 মিনিট যদি আমি ফেসবুকে না থাকি মনে হয় কি জানি ঘটে গেছে, আবার এসে ফেসবুকে ঢুকি, দেখি তো নতুন কিছু ঘটছে। সেটা তো ইন্ডিভিজুয়াল প্যানিকও হতে পারে। না, বলতেছি এই যে প্রতিনিয়তই কিছু কিছু ঘটনা ঘটছে। এই যে ধরেন কক্সবাজারের যে 3টা ঘটনা, এই যে একটা মেয়ে বলছে যে আমার মোবাইলটা, কান্না জড়িত কণ্ঠে বলছে আমার মোবাইলটা দিয়ে দেন আমি চলে যাব। হ্যাঁ, আর একটা মেয়েকে কান ধরে, তাদের অপরাধ কি? তাদের ড্রেসটা স্মার্ট ড্রেস, হয়তো হিজাব নাই ইত্যাদি, এই তো তাদের অপরাধ। তো ফলে এই যে জিনিসগুলো চলছে, এগুলো কি আমরা দেখছি? আমরা মনে হতো এগুলো দেখছি না। কোথায় কোনো প্রোটেকশন নাই। আচ্ছা ঠিক আছে, পুলিশ ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, তাদের মরাল ভেঙে গেছে। না, পুলিশ তো একেবারে ইনঅ্যাক্টিভ না, তারা পূর্ণ মাত্রায় নেই। এখন যে ঘাটতিটা আছে, এই দি শর্টেজ ক্যান বি কম্পেনসেটেড বাই আর্মি। আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে তো আর্মিকে মাঠে নামাইতে পারে। পুলিশের মরাল, যৌথ অভিযান কিন্তু এখনো চলছে, কিন্তু এইটা আর্মির তো কোনো ম্যাজিস্ট্রেসি পাওয়ার নাই। ইন এইড অফ সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আর্মিকে যদি ডিপ্লয় করা হয় তাহলে তো সিচুয়েশন অনেক ভালো হয়ে যাবে, কিন্তু এটা কেন করা হচ্ছে না আমি তো বুঝলাম না। এখন আমাদের কেয়ারটেকার গভর্নমেন্ট তো, আমি তো তার মধ্যে তো কোনো স্টেটসম্যানশিপ দেখছি না। স্টেটসম্যান তো অ্যাসার্ট করবে,
উনি যে টোনে কথা বলেন, হ্যাঁ, যেমন ধরেন যে প্রথম ভাষণে উনি বললেন যে ঊর্ধ্বতন কর্মকর্তা যদি ওই অর্ডার করে তাহলে গুলি করা যাবে না। আর গুলি আপনি করেন না, কিন্তু আপনি এটা বলার কি দরকার? এটা তো ক্রিমিনালরা তো উৎসাহিত হবে, আরে গুলি তো করবে না, হ্যাঁ, এটা তো বলার দরকার নেই, আপনি গুলি করেন না, ঠিক আছে। এখন কি দেখছে ক্রিমিনালটা, কি ভাবতেছে বা সন্ত্রাসীরা কি ভাবতেছে? বলতেছে গভর্নমেন্ট তো ব্যস্ত, বা গভর্নমেন্টের লোক ব্যস্ত হচ্ছে স্বৈরাচার ও তার দোসরদের হত্যা মামলা দেওয়ার ব্যাপারে ব্যস্ত হয়ে পড়ছে ইত্যাদি, স্বৈরাচার দমনের, আমাদের দিকে তো তার নজর দেওয়ার সময় নাই, সুতরাং আমরা যা পারি করবো। না, আইন শৃঙ্খলা পরিস্থিতি তো অনেকটাই তো স্বাভাবিক হয়েছে আগের থেকে। আইন শৃঙ্খলা পরিস্থিতি না, আইন শৃঙ্খলা স্বাভাবিক করার জন্য সরকারের তো সেই নজর বা ব্যবস্থা তো আছে। না, কোথায় ব্যবস্থা? শুনেন, প্রথম 5-7 দিন এইটা গ্রেস দেওয়া গেল, যে একটা দীর্ঘদিনের স্বৈরাচার ইত্যাদি, মানুষের মধ্যে ক্ষোভ ছিল, ছিল, ক্রোধ ছিল, ঠিক আছে, একটা মানে ললেসনেস গেছে, মানে প্রতিশোধ পরায়ণতা, এটা এক ধরনের জাস্টিফিকেশন আছে। কিন্তু তারপরে যে মানে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার জন্য যে উদ্যোগ, সেটা তো আমরা কোথাও দেখি নাই, হ্যাঁ। এবং যে সুযোগ নিয়ে আপনার নানা রকম ঘটনা ঘটছে, যেমন ধরেন যে এক ছাত্রলীগ মানে 14 সালে ছাত্রলীগ ছেড়ে দিছে, তার একটা পা নাই, তাকে ধরে পিটিয়ে তাকে মেরে ফেললেন। আমি ছাত্রলীগের কথা বলছি, সব ক্ষেত্রে তো এটা হচ্ছে সব জায়গায়। এবং আমি তো যেটা জানি, মোশাররফ ভাই আপনি কিছু মাইন্ড করেন না, এই যে মানে এই চাঁদাবাজি যেটা হয়েছে, বিশেষ করে আমার এলাকায় আমি জানি, আমার এলাকায় চাঁদাবাজি তো করছে আসলে বিএনপি এবং তার অঙ্গ সংগঠন। জামাত কিন্তু চাঁদাবাজি করে নাই। জামাতের কোথাও কোনো শিবির বা এরা চাঁদা। সেক্ষেত্রে মাহবুব ভাই, আপনি তো গণমাধ্যমের লোক, সেটা যেখানে অভিযোগ এসেছে সেখানে কিন্তু বিএনপি সেই যার বিরুদ্ধে অভিযোগ, বিএনপি নেতৃত্বের একটা ভালো দিক আছে, সেটা হচ্ছে যেখানে যেখানে অভিযোগ পাইছে সেগুলি তারা নিষ্পত্তি, তারা সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে। জি, এখানে মাহবুব কামাল ভাই আমি শ্রদ্ধা রেখে বলছি, মাহবুব কামাল ভাই এই যে 16 বছরে জান আমার বাড়ি কুয়াকাটাতে, আমি আমার বাড়িতে যেতে পারিনি, ঠিক আছে। না আমি একটু বলি, এখন যদি আমি আমার বাড়িতে যাই, আপনি কি বলবেন এটা দখল? এটা কি আপনি বলবেন? না, কেন বলবো? এটা হচ্ছে তো তাই। আজকে এই আমলিকের আমলে আপনি যেটা বললেন যে এই যে আজকে পুলিশ কেন নৈতিক মনোবল হারিয়ে ফেলেছে, পুলিশ আর আমলিকের মধ্যে কোনো ডিফারেন্স ছিল না, অতি উৎসাহী। আওয়ামী লীগ যদি কোথাও মিথ্যা মামলা দিতে না বলতো, পুলিশ অতি উৎসাহী দিত, কারণ তাদের এখানে বাণিজ্য ছিল। আমি বলি না, বাণিজ্য ছিল না। আমাদের অভ্যুত্থানটা কেন হলো? অভ্যুত্থানটা তো হলো যে একটা স্বৈরাচারী রেজিম, একটা তার মানে এইটা ভেবে চলতে পারে না, এই জন্য তো অভ্যুত্থান। অবশ্যই। তাইলে এইটা অভ্যুত্থানের পরে যদি একই জিনিস হইতে থাকে, আমি একটু বলি, মাহবুব ভাই যেটা ঢালাও বলছে বিএনপি করছে, আপনি দেখেন বিএনপির নেতৃত্ব এবার এখন পর্যন্ত মন্ত্রী থেকে শুরু করে স্থায়ী কমিটির লোক পর্যন্ত প্রায় 200-র মতো ভাইটাল নেতৃবৃন্দকে তারা বহিষ্কার করেছে। আমি তো বলছি সেটাই, যে বিএনপির হায়ার কমান্ড বিএনপির হাই কমান্ডের যে আপনার অ্যাকশন, সেটা তো প্রশংসার যোগ্য। আমি এখানে মাহবুব ভাই এটা একটু যুক্ত করে নিশ্চয়ই সেটা আপনি আলোচনা আনবেন, যে পোশাক শিল্পে যে অস্থিরতা, সেখানে কিন্তু স্থানীয় আওয়ামী লীগদের নেতার সম্পৃক্ততা, কারো কারো একেবারে ছবি পর্যন্ত আমরা দেখতে পেয়েছি। হ্যাঁ, আওয়ামী লীগ তো চাইবেই যে এখানে নানা রকম অপতৎপরতা করে, মানে কি বলে যে একটা অস্থিরতা তৈরি করে গভর্নমেন্টকে আনপপুলার করা, এটা তো চাইবেই তারা। কিন্তু আমার কথা হচ্ছে এগুলির প্রোটেকশনটা কি? এইটা তো পলিটিক্যাল যারা নাশকতা করতেছে, যারা এই যে গাজী টায়ার্স পুড়ে দেওয়া হলো, তারপর বেক্সিমকো ইত্যাদি, এগুলো তো এই লোকগুলি হয়তো স্বৈরাচারের দোষর, কিন্তু প্রতিষ্ঠানগুলি তো আর স্বৈরাচারের দোষর না। এই যে লোক মানে হাজার হাজার লাখ লোক, না, সেটি প্রোটেকশনের কি উপায়? সেটি প্রোটেকশনের পলিটিক্যাল পার্টিগুলো তো এটা রেসপন্সিবিলিটি আছে। ধরেন সরকার, আমি তো মনে করি বিএনপির একটা বড় রেসপন্সিবিলিটি আছে, যেহেতু বিএনপি, আওয়ামী লীগ নাই, এখন বিএনপি ইজ দ্য লার্জেস্ট পার্টি ইন বাংলাদেশ, সবচেয়ে বড় দল। আমরা কিন্তু সহযোগিতা করে যে আপনি দেখেন যে আপনার নিশ্চয়ই মনে থাকার কথা, একটা লোক দেখেন মারা গেছে কোথাও বিএনপির আক্রমণে, কোথাও। রাজনৈতিক দলের যে সহযোগিতার প্রসঙ্গ, সেটা আমরা বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠান। ছোট্ট বিরতি শেষে আবারও ফিরছি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানের সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি, আমেরিকার চোখে নতুন বাংলাদেশ। মোশাররফ ভাই যে প্রশ্নটি, যেটি মাহবুব কামাল ভাইয়ের প্রশ্ন, যে চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, সেটি নিয়ে তিনি বলছেন যে একটা রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপির সহযোগিতা তিনি প্রত্যাশা করেন। না, এইটাই আমি মনে করি যে এই প্রচারণা অনেকে করছে, কিন্তু এটার বাস্তব ভিত্তি আছে বলে আমরা মনে করি না। হ্যাঁ, দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে না, যেটা আমরা অস্বীকার করি না, কিন্তু দেখা যাচ্ছে দল কি রিঅ্যাক্টটা করছে, কি একটা করছে।
আপনি দেখেন ইতিমধ্যে যে অভিযোগগুলি আমরা পেয়েছি প্রতিনিয়ত দল থেকে কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং বিএনপি এই ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এবং ইতিমধ্যে আপনি দেখবেন যে আমাদের দলের পক্ষ থেকে সারা বাংলাদেশে আমরা ইতিমধ্যে আগামীকাল যারা এই আওয়ামী লীগের শাসনামলে যারা নিহত হয়েছে তাদের জন্য স্মরণ সভা করা হবে। রোববার আমরা সারা দেশে এই যে একটা শান্তিময় পরিবেশ বিরাজ করার জন্য আমরা সব বিভাগীয় শহরে সমাবেশ দিয়েছি। আমরা কিন্তু চেষ্টা করে যাচ্ছি, কিন্তু সংকটটা হলো যে আপনি রাজনীতির পাশাপাশি আপনি দেখবেন এই ঘটনাগুলি যদি আপনি একটু বিশ্লেষণ করেন দেখবেন অনেকটা পার্সোনাল কনফ্লিক্ট, ব্যক্তিক্ষোভ থেকে হচ্ছে। কারো হয়তো জায়গা জমি দখল করে নিয়ে গেছে, কারো হয়তো ব্যবসা করতে দেয় নাই, কারো এলাকায় যেতে দেয় নাই, এরকম নানা সংকটগুলি এখন দলের উপর যদি চাপিয়ে দেন সেটা দল বরং দল যখন দেখছে তখন সেখানে কিন্তু মোশাররফ ভাই বললেন যা আপনি তুলে ধরলেন যে ঘটনা বা উদাহরণগুলো সেটি ব্যক্তিক্ষোভের কারণেই হচ্ছে এবং রাজনৈতিক কারণে যেগুলো হচ্ছে সেক্ষেত্রে বিএনপি ব্যবস্থা নিচ্ছে, কি বলবেন? না, সেটা না, আমার প্রশ্নটা অন্য জায়গায়। আমরা যে বলছি যে এইটা বিপ্লব অথবা গণ অভ্যুত্থান, এখন বিপ্লব আর গণ অভ্যুত্থান কাকে বলে? সেটা হচ্ছে যে যেটার মাধ্যমে সোসাইটিতে একটা ইতিবাচক গুণগত পরিবর্তন হয়। সেটি তো একটা বড় আলোচনা, কিন্তু যে ব্যবস্থাগুলো বিএনপি গ্রহণ করছে তাতে আপনি সন্তুষ্ট কিনা? না, আমি বলছি যে এই গুণগত পরিবর্তনটা কি হলো সেটা তো আমরা যা দেখলাম যে এই মানে ব্যাপক হারে চাঁদাবাজি হয়েছে। আমি ধরো এটা বিএনপি করে নাই, ধরেন বিএনপি করে ফরেন, মানে আমি একটা কনসেশন দিলাম, ব্যাপক চাঁদাবাজি হয়েছে, ব্যাপক ভাঙচুর হয়েছে, লুট হয়েছে। হ্যাঁ, আমি তো আগেই বললাম 3-4 দিন 5 দিন এটা অ্যালাউড, মানে এইটা ক্ষোভ 15-16 বছরের ক্ষোভ এটা ঝাড়ছে, ঠিক আছে। কিন্তু এরপর থেকে যে সাইলেন্ট যেগুলো হচ্ছে, যেমন যে আমি বলি যে হিন্দু মাইনরিটি ক্লিনজিং, এটা কিন্তু বন্ধ হয় নাই। এখন যেটা হচ্ছে সেটা সাইলেন্ট। আমার এলাকায় আমি জানি তো সাইলেন্ট, এটা কেউ জানে না। ধরেন যে গিয়ে বললো যে আমাকে 10,000 টাকা দিতে হবে বা 50,000 টাকা দিতে হবে, তার একগুলো সমস্যা আছে। ওই লোক ওই হিন্দু তো কিছু বলতেও পারে না, হ্যাঁ, হয়তো দিয়ে দিল, কেউ জানলো না জিনিসটা। এরকম সাইলেন্ট জিনিসটা হচ্ছে। আসতে চাই যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি যে চাঁদাবাজি কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেটি নিয়ে দুজন সম্মানিত আলোচনা করলেন, অনেকগুলো প্রশ্ন তারা রাখলেন। নিশ্চয়ই আপনারও এই বিষয়ে যোগ করার কিছু আছে। আচ্ছা, প্রথমত আপনাকে আসলে সংকটের জায়গাটা নির্ধারণ করতে হবে। জি, 16 বছর একটা ফ্যাসিস্ট শাসন ছিল, যে ফ্যাসিস্ট শাসন একদম তার সোসাইটির প্রত্যেকটা জায়গাতে আসলে সে গিয়েছে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিব, আমার বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক পর্যন্ত পালাইছে যখন শেখ হাসিনা পালাইছে। মানে এটা একটা প্রমাণ হয় যে শেখ হাসিনা কত দূর পর্যন্ত তার ক্ষমতাকে বিস্তৃত করছিল। মানে আপনার প্রাইমারি স্কুলের শিক্ষক, মাধ্যমিক স্কুলের শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পুলিশের কনস্টেবল থেকে শুরু করে আইজিপি, প্রত্যেকটা জায়গাতে এক্স্যাক্টলি, মানে প্রত্যেকটা, মানে এমন কোনো সেক্টর নাই যেখানে সে আসলে মানে সে পৌঁছায় নাই। ঘটনাটা হলো 16 বছর ধরে তৈরি করে ফ্যাসিস্ট কাঠামো যখন একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেষ হয়, আমি ভাইয়ের সাথে একমত যে একটা স্টেট অফ নেচার তৈরি হয়েছে, কিন্তু ভাই এক্সপেক্ট করতেছে যে এটা 3 থেকে 4 দিন পর্যন্ত মানা যায়, তারপরে মানা যায় না। মানে এটা আসলে বাস্তব না। 16 বছর ধরে আপনি এখন আইজিপি সরায় পরে আইজিপি দিবেন, আপনি এখন ডিসি সরায় পরে ডিসি দিবেন, পরের তো সবগুলো পর্যন্ত হাবিলদার পর্যন্ত সবগুলো তো আওয়ামী দলীয়করণ করা। আপনার তার মানে প্রশাসনটা তৈরি করতে সময় লাগবে, এটা খুব স্বাভাবিক যে আপনি চাইলে একজনকে সরায় আরেকজনকে দিতে পারবেন না। আপনি এখন আমরা দেখতেছি যে আসলে এখন অনেক জায়গায় এমন মানুষের নিয়োগ হচ্ছে যারা আসলে আপনার আওয়ামী শাসনের সময় 2 হাত ভরে কামাইছে, কিন্তু আপনার কাছে অপশন নাই, তো সেই অপশনটা আপনাকে ক্রিয়েট করতে হবে। আমরা যদিও বলতেছি যে আপনার আরেকটা জিনিস দেখেন, যে সেটা হলো যে আপনার যেই রকম হামলা, যেই রকম মামলা হওয়ার কথা ছিল, যেই রকম হত্যা হওয়ার কথা স্বাভাবিক আমরা এক্সপেক্ট করছি যে এই 16 বছরের রিজিম চেঞ্জ হওয়ার পরে কি না কি হয়ে যায়। কিন্তু সরকার তো শুরুতেই বলছে কোনো প্রতিহিংসা নয়। হ্যাঁ, এক্স্যাক্টলি, সরকার বলেছে প্রতিহিংসা নয়, কিন্তু আপনি বুঝেন যে আসলে আপনার সরকার মানে গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন আর তৃণমূলের ওই লোকটা যে 10 বছর ধরে তার বাড়িতে আসতে পারে না, যার জমি আরেক আওয়ামী লীগ নেতা বা পুলিশের ওইখানকার ওসি বা ওইখানকার এসপির মাধ্যমে জমিটা দখল করা হয়েছে, সে যখন দেখবে স্টেট অফ নেচারটা ক্রিয়েট হয়েছে, তখন কিন্তু সে তার ওই জায়গাটা গ্রহণ করার, আবার পুনরুদ্ধার করার চেষ্টাটা করবেই। আমরা গভর্নমেন্টের উপরে আশা রাখছি, পাশাপাশি গভর্নমেন্টকে আমরা এই প্রেশারটাও দিচ্ছি যেটা যত তাড়াতাড়ি করা যায় সেটাই মঙ্গল হবে সবার জন্য। ইভেন আমি একটু বলি, ইভেন মব জাস্টিসের যে ব্যাপারগুলো আমরা এটা নিয়ে প্রতিবাদ করছি, মাজার ভাঙা, বাউলদের উপরে হামলা, প্রত্যেকটা নিয়ে প্রতিবাদ করছি,
কিন্তু সাম্প্রদায়িক হামলাগুলোকেও যেভাবে দেখানো হয়েছে সেই রকম অর্থে কিন্তু হামলা হয় না। আপনার সাম্প্রদায়িক হামলা একজনকেও মানে মারা গেছে এরকম কোনো নিউজ কিন্তু আপনি পাবেন না। মাহবুব কামাল ভাই তো বললেন হ্যাঁ, নীরবে নীরবে হচ্ছে। চলছে, আমি না করছি না, আমি তার প্রত্যেকটা কথার সাথে একমত, শুধুমাত্র দ্বিমত করছে এই জায়গাটাতে। এটা 3-4 দিন পর্যন্ত এক্সপেক্টেড করা যাবে, তারপরে এক্সপেক্টেড না, ব্যাপারটা আসলে এরকম না। 16 বছর থেকে আপনাকে উঠতে গেলে তো অবশ্যই কিছু টাইম তো আপনাকে দিতেই হবে। আর আরেকটা বিষয়, মানে ওয়ার্ল্ড হিস্ট্রিতে এরকম অনেক এক্সাম্পল আছে যে স্টেট অফ নেচার কত বছর পর্যন্ত চলেছে। 1917 সালে বলশেভিক বিপ্লব হয়েছে, রাষ্ট্র গঠন হয়েছে 1922 সালে গিয়ে, 5 বছর স্টেট অফ নেচার চলছে। আপনার চায়না যেতে যখন সমাজতান্ত্রিক বিপ্লব হয়, তারপরে কত লোক মারা গেছে। বিপ্লবের পরেই এই হিংসাগুলো হয়। আমরা তারপরে এটাকে জাস্টিফাইড বলতেছি না, বাট বাংলাদেশ এই জায়গা থেকে মানে এটা বাংলাদেশের মানুষের একটা ধন্যবাদ প্রাপ্য, তারা আসলে ওই জায়গা থেকে এত বড় পর্যায়ে 16 বছরের ক্ষোভ, বঙ্গবন্ধুর মূর্তি বাংলাদেশে ভেঙে ফেলবে, বঙ্গবন্ধুর বাড়ি বাংলাদেশে পুরাই দিবে, এই ধরনের চিন্তা তো আমরা কখনো কেউ করি নাই। মানুষ এটা করেছে কেন? কারণ বঙ্গবন্ধুকে ফ্যাসিস্ট হাসিনা নবী বানিয়েছে। ফ্যাসিস্ট হাসিনা বঙ্গবন্ধুর উপরে ভিত্তি করে তার ফ্যাসিজম ক্রিয়েট করেছে। মানুষজন সেই ফ্যাসিজম ভাঙার জন্য এই মব জাস্টিসটা করেছে, কিন্তু তারপর আমরা জাস্টিফাইড মনে করি না। বাট বাস্তবতাটাকে আসলে আপনাকে মেনে নিতে হবে। আমরা ওই জায়গা থেকে গভর্নমেন্টের কাছে এক্সপেক্ট করি, অন্তর্বর্তী কারণ গভর্নমেন্টের কাছে, এবং এটার জন্য অবশ্যই বিএনপি, জামাত বা বড় বড় যারা দল আছে তাদের অবশ্যই সাহায্য সহযোগিতা দরকার, এবং বিএনপি সাহায্য সহযোগিতা করছে তারা। এবং আগে আমরা যেরকম দেখতাম, কতটা দেখছেন যে এই প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সক্রিয়তা কি কতটা আমরা মনে করি যে গতিশীল করছে, দেখছেন বা আরো করার জায়গা আছে, তৃণমূল পর্যায়ে পর্যন্ত তার মেসেজ পাঠানোর জায়গা আছে। এবং কিন্তু একটা পজিটিভ দিক যেটা আমি গতকালকে দেখলাম, আলোচনা করছিলাম একজনের সাথে, যে আগে যখন কাউকে বহিষ্কার করা হতো তখন বলা হতো দলীয় আইন শৃঙ্খলা ভঙ্গ করছে জন্য বহিষ্কার করতে, মানে খুব ইন জেনারেল একটা স্টেটমেন্ট ছিল। বাট এখন সেটি নির্দিষ্ট করে বলা হচ্ছে। বিএনপির স্টেটমেন্টটা খুবই চমৎকার ছিল গতকালকে। মেবি কোনো একটা উপজেলার আহ্বায়ককে তারা বহিষ্কার করেছে, এবং খুব স্পেসিফিকভাবে বলেছে যে প্রভাব খাটানো, চাঁদাবাজি করা, এই ধরনের কাজের কারণে তাকে আসলে বহিষ্কার করা হয়েছে। এটা একটা ভালো মেসেজ বিএনপি জায়গাতে। এবং এটা সত্য কথা যে আসলে ইন্টারিম গভর্নমেন্টকে যদি রাজনৈতিক দলগুলো সহায়তা না করে তাহলে আসলে ইন্টারিম গভর্নমেন্ট টিকতে পারবে না। এটা খুব সত্য কথা। এবং সহায়তাটা করাটাই আসলে তাদের জন্য লজিক্যাল, কারণ রক্ত শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীরা দিয়েছে ব্যাপারটা এরকম না। রক্ত ছাত্র দল দিয়েছে, রক্ত ছাত্র শিবির দিয়েছে, মানে একটা দল বাদে বাকি সকলেই রক্ত দিয়েছে। তার মানে আসলে গভর্নমেন্টটা সকলেরই আসলে ওই নির্দিষ্ট পরিমাণ সময়টা দেওয়া উচিত, যতদিন পর্যন্ত না রাষ্ট্রীয় সংস্কারগুলো হচ্ছে। আমরা কমিশনগুলো দেখেছি, আশা করি যে কমিশন এই ধরনের পুনর্গঠনের যে রাষ্ট্র পুনর্গঠনের ক্ষেত্রে ভূমিকা পালন করবে, এবং খুবই দ্রুততার সাথে যে প্রবলেমগুলো তৈরি হয়েছে সেই প্রবলেমগুলো সলভ করবে। এবং মানুষের ভিতরে আসলে সচেতনতা তৈরির জায়গাটা আছে, যেটা বিএনপি সবচেয়ে ভালো করতে পারবে, কারণ তার একদম ওয়ার্ড পর্যন্ত সেই সচেতনতা তৈরির সাংগঠনিক ক্ষমতাটা আছে। ক্ষমতা আছে। মোশাররফ ভাই, আপনাকে একটু পরে শুনছি, আমি একটু শুনে আসি। মাহবুব কামাল ভাই, যেটি আমাদের তৌহিদ সিয়াম বললেন যে রাষ্ট্র সংস্কারের প্রশ্নে সকলেরই সেই সহযোগিতার প্রয়োজন রয়েছে, সেই সহযোগিতার ক্ষেত্রটা বা কেমন দেখছেন? আমি তাকে খুব সেন্সিবল মনে করতেছি, এবং লেখাপড়া করে, এটা খুব ভালো লাগছে যে সমন্বয়করা লেখাপড়া করে। লেখাপড়া তো আজকাল উঠে গেছে, যাই হোক। এখন তার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, এই যে ধর্মভিত্তিক যে অনাচারগুলি হচ্ছে, ধর্ম তো এটা ধরেন যে এটা একটা মানে ব্যক্তি জীবনে আচার্য বিষয়, এটা মানুষকে করে মহৎ করে, কিন্তু ধর্মের নামে যে সমস্ত জিনিস হচ্ছে, নানা জায়গায় হচ্ছে, এই জিনিসগুলি আপনারা তো সোসাইটির একটা অ্যাডভান্স ক্লাস, তাই না? আপনারা একটা অ্যাডভান্স ক্লাস, যারা ইউনিভার্সিটিতে পড়েন তাদের একটা মডার্ন আউটলুক আছে, একটা গ্লোবাল আউটলুক আছে। এই আউটলুক দিয়ে আমাদের দেশটাকে তো একটা লিবারেল ডেমোক্রেটিক দেশে পরিণত করতে হবে। আমাদের এখানে কি বলে থিওক্রেটিক্যাল ধর্মতান্ত্রিক রাষ্ট্র করার তো কোনো সুযোগ নাই, বিশেষ করে আপনাদের জন্য। আমরা তো ওল্ড জেনারেশনে আমরা মরে যাব। আপনাদের জন্য একটা লিবারেল ডেমোক্রেটিক সোসাইটি যদি না হয়, তাহলে আপনারা তো বিকশিত হইতে পারবেন না। এই যে হাইটেকের যুগ, এই যুগে যদি আপনি বলেন যে এই মেয়ে তুমি হেজাব ছাড়া বের হইতে পারবে না, তুমি মানে দাঁড়িয়ে রাখা ছাড়া তুমি বের হতে পারবে না, এটা তো হলো না। এখন এই মানে গ্লোবাল যে পরিস্থিতি, এইটার সাথে অ্যাডজাস্ট করে আপনাকে একটা মডার্ন বাংলাদেশ গড়ে তুলতে হবে। এইখানে পশ্চাৎপদতার কোনো সুযোগ নাই। তা আপনাদের এই জিনিসটা দেখতে হবে যে কোথায় কোথায় এই ধরনের ব্যাকওয়ার্ড আইডিয়া কাজ করতেছে, কারণ এটা তো আমরা পারবো না, এটা স্ট্রাইকিং ফোর্স আপনারা এত বড় কাণ্ড ঘটালেন। তো এই যে ফোর্সটা, এইটাকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে ব্যবহার করে এই সমস্ত কুসংস্কার, যে সমস্ত অপজিনিস চলতেছে, এগুলিকে আপনারা ফাইট আউট করেন, এগুলিকে যদি আপনারা প্রশ্রয় দেন। একদিকে সরকারের প্রোটেকশন নাই, পুলিশ ইনঅ্যাক্টিভ,
কোনো প্রোটেকশন নেই। তারপরে আপনারা যদি এই জিনিসগুলো না দেখভাল করেন, তার দেখভালটা করবেটাকে একটা, তাই না? একটা দেখভাল করার মতো একটা লোক তো, এই যে কক্সবাজারের যে মেয়ে এই যে কান ধরে উঠালো বসালো, এইটা মানবতার লাঞ্ছনা। এইটা আপনার বোনের কিংবা আপনার সহপাঠীর জন্য একটা বড় ধরনের লাঞ্ছনা। এইটা আপনারা কেন সহ্য করছেন, তাই না? এইটা এইসব জিনিস সহ্য করার মতো না। আপনারা এই জিনিসগুলোকে ফাইট আউট করেন। হ্যাঁ জি, মহকল ভাই অসংখ্য ধন্যবাদ। মোশাররফ ভাই আসতে চাই, যেটি তৈসিয়াম বললেন, উত্তরটা আমরা একটু শুনে মোশাররফ ভাইকে শুনে আসি যে বিএনপির যে সহযোগিতা বা বিএনপির কাছে প্রত্যাশা তৈসিয়াম বললেন, কারণ হলো প্রত্যাশাটা বেশি যে বিএনপির তৃণমূল পর্যন্ত তার সেই সাংগঠনিক শক্তি আছে। আপনি এই আলোচনার এক পর্যায়ে সেটি বললেন, আর একটু বিস্তারিত। আমি বুঝতে পারছি সিএমের প্রশ্ন। আমি একটু সিএমের অবগতির জন্য বা যারা দর্শক আমাদেরকে দেখছেন, ধরেন আমাদের সবার তো একটা নির্দিষ্ট ঠিকানা আছে। আমি দেখেন আমরা দেখেছি এই যখন 5 তারিখের পর আজকে আমাদের পার্টির পক্ষ থেকে, যেখানে এই যে আমাদের হিন্দু সম্প্রদায়ের বা অন্য আমাদের ওখানে উপজাতিও আছেন, রাখাইন সম্প্রদায় আছে, ওখানে কিন্তু আমরা পালাক্রমে ছাত্রদল বলেন, যুবদল বলেন, স্বেচ্ছাসেবক দলেন, বিএনপি বলে পালাক্রমে কিন্তু আমরা পাহারা দিয়েছি। এই যে একটা সাম্প্রতিক একটা সম্মিলন, এটা কি আপনি কি এটার কি কোনো মূল্য নেই? বরং আজকে বাংলাদেশে আপনি যদি আওয়ামী লীগের নেতাদের বক্তব্য শোনেন, যে তোমার আমাদের বক্তৃতা নিচ্ছে মনে আছে আওয়ামী লীগ ক্ষমতাতে চলে গেলে এক রাতে 5 লক্ষ লোক মারা যাবে। একটা সিঙ্গেল এক্সাম্পল দেন যে কেউ আওয়ামী লীগের কোনো নেতা মারা গেছে? যায়নি। বরং আমি মনে করি বিএনপি সহ রাজনৈতিক দল এবং আন্দোলনে যারা ছিল অত্যন্ত সহনশীল ভূমিকা পালন করেছে। হ্যাঁ, যে কথাটি বলেছে 16 বছরের জঞ্জাল পরিষ্কার করতে তো আপনার একটু সময় লাগবে এবং এদেরকে একটা জায়গায় নিয়ে আসতে তো একটু কষ্ট হবেই। বরং আপনি দেখেন আমি নিজেও ব্যক্তিগতভাবে আমি যে আমার এলাকা যেখানে আমি পটুয়াখালী কুয়াকাটা পল্টিক, আমি 12টা জনসভা করেছি যাতে জনগণ শান্তি থাকে, নেতাকর্মীরা যাতে পাশে গিয়ে দাঁড়ায়। সুতরাং অনেক জায়গায় কিন্তু এই অবস্থাটা তৈরি হয়েছে। হ্যাঁ, কিন্তু এখানে একটু যে লেকটা আছে, যে লেকটা আছে, সেটা গ্যাপটা কোথায়? গ্যাপটা হলো এই প্রশাসন যদি রাজনৈতিক দলগুলির সাথে সমন্বয় করতে পারতো, তাহলে আমার মানে অনেক সংকট থেকে আমরা উত্তর হতাম। কারণ আইন শৃঙ্খলার মূল দায়িত্বটা পালন করে পুলিশ প্রশাসন, তারাই অনেকটা সেই ভূমিকাটা পালন করতে পারছে না। এই ক্ষেত্রে এখন যখন পুলিশ যেই কৌশলে বা যে টেকনিকে একটা সংকট সমাধান করবেন, আমি রাজনৈতিক দলের কর্মী বা নেতা, আমার তো ওই টেকনিক জানা নাই, আমার ক্ষেত্রে কিছুটা ভুল হতেই পারে। তাই এই সংকটটা তৈরি হয়েছে। সমন্বয় করলে সেটা অবশ্যই ভালো হতো। পাশাপাশি আমি তো এখানে একজন সমন্বয়ক আছেন, সমন্বয়কদের বা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আছে, তাদের কিন্তু এই যে উনি যে কথাটা বললেন যে রাজনৈতিক দলগুলির সহযোগিতা দরকার, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটা আগামী দিনে সংকট তৈরি হতে পারে। যেমন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তৈরি হয়েছে কিন্তু ছাত্র রাজনীতির কে কেন্দ্র করেই। এখন তাদের মধ্যে কেউ কেউ বলছে ছাত্র রাজনীতি বন্ধ করে দিতে হবে। তাহলে যেই শক্তিরা এই আন্দোলনের সহায়তা করেছে তাদের মধ্যে কিন্তু দ্রুত একটা কনফ্লিক্ট তৈরি হবে, জি, যেটা সামগ্রিক দেশে স্থিতিশীলতার ক্ষেত্রে একটা বিরাট প্রতিবদ্ধকতা তৈরি করতে পারে। তারপর রাজনৈতিক আন্দোলনরত যে রাজনৈতিক দলগুলি ছিল তাদের ক্ষেত্রে এদের মন্তব্য অত্যন্ত সতর্কতার সাথে করা উচিত। এদের কেউ কেউ হয়তো বয়সের কারণে বলেন, যে কোনো কারণে বলুন, কিছু সুইফট মন্তব্য করে ফেলে, যেটাও আমার মনে হয় একটি বিরাট সংকট তৈরি করতে পারে। তা আমি বৈষম্যবিরোধী ছাত্র আছে, এদের সমন্বয়কদের নিশ্চয়ই এদের সেখানে বসে এই 2-1টি ব্যাপার কিন্তু খুব সতর্কতার সাথে অবলম্বন করা উচিত। যেমন এরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, মানে ইট ইজ দ্য ওয়ান কাইন্ড অফ পলিটিক্স, অস্বীকার করার সুযোগ নেই। তারা বলতেছে যে ছাত্র রাজনীতি থাকতে পারবে না, অথচ বাংলাদেশের তৈরি হয়েছে ছাত্রদের কারণে। বাংলাদেশের যত গৌরব, তার গৌরবের প্রত্যেকটার ক্ষেত্রে ছাত্র আন্দোলনের গৌরব উজ্জ্বল ভূমিকা আছে। আপনি যদি সেই আন্দোলনের বিরুদ্ধে গিয়ে আপনি দাঁড়াতে চান, তাহলে আপনার ভিতরে একটা কিন্তু চরম সংকট তৈরি হবে। জি, তো একদম শেষ কথা থেকে আসি, ছাত্র রাজনীতি নিয়ে আলাপটা আসলে এতটা লিনিয়ার না যে আমরা আসলে ছাত্র রাজনীতি বন্ধ করে দিই বলছে, অনেকে বলছে এতটা লিনিয়ার না। আমাদের যখন 9 দফা ছিল, সেই 9 দফা 7 নম্বর দফাটা, যেটাতে ছাত্র দলও একসাথে আন্দোলন করেছে, ছাত্র শিবির একসাথে আন্দোলন করেছে, 9 দফাকে সামনে রেখে তো আন্দোলন করেছে। সেই 9 দফা 7 নম্বর দফাটা ছিল দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি ক্যাম্পাসগুলোতে চলবে না এবং ক্যাম্পাসে যে ছাত্র সংসদ আছে সেই ছাত্র সংসদ কার্যকর করতে হবে। আমি তার কথার সাথে একমত যে বাংলাদেশে যত গৌরবোজ্জ্বল ইতিহাস আছে তা ছাত্রদের মধ্য দিয়ে এসেছে, ছাত্র রাজনীতির মধ্য দিয়ে এসেছে। কিন্তু লাস্ট 16 বছরের বা তার আগেরও বাংলাদেশের যত খারাপ ইতিহাস আছে ক্যাম্পাস ভিত্তিক, সেগুলো ছাত্র রাজনীতির মধ্য দিয়ে আসছে। আমরা ছাত্র রাজনীতির একটা যৌক্তিক সংস্করণ চাই, কিন্তু তার আগে আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই যে ধরেন একটা পাত্রে ময়লা পানি আছে, এখন আপনি ওইখানে যতই পরিষ্কার পানি ঢালেন ওই পাত্রে কিন্তু আসলে ময়লা পানিই থাকবে।
তার মানে আপনাকে কি করতে হবে? আপনাকে করতে হবে আগে ওই পাত্র থেকে সকল পানি ফালাই দিতে হবে, তারপর আপনাকে পরিষ্কার করে ওটাতে ময়লা পানি আবার নতুন পরিষ্কার পানি ঢালতে হবে। এই যে টাইমটা যে আমি পানি ফালাই দিচ্ছি, খালি হয়ে যাচ্ছে, পরিষ্কার করব, এইটাই অন্তর্বর্তীকালীন সময়ের কাজ। আমরা এই টাইমে ক্যাম্পাসগুলোতে দলীয় লেজুর ভিত্তিক কোনো ছাত্র রাজনীতি চাই না, কারণ দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি ছাত্রদেরকে সার্ভ করে না, তারা তার মাদার পার্টিকে সার্ভ করে। ক্যাম্পাসে সে তার মাদার পার্টির যে মোটিভ, সেই মোটিভকে তারা সার্ভ করে। এইটা প্রবলেম ক্রিয়েট করে, চাঁদাবাজি ক্রিয়েট করে, এইটা আপনার হলগুলোতে গেস্ট রুম, গণরুম, এই অবস্থাগুলো আমরা দেখেছি। আমরা এই জন্য বলছি যে ছাত্র রাজনীতি বন্ধ করে এই টাইমে ছাত্র রাজনীতির আপনারা যৌক্তিক সংস্করণ করেন। এই জন্য আমরা দলীয় ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে কথা বলছি। আর আরেকটা বিষয় যেটা, সেটা হলো যে শুরুতে একটা কথা আসছিল যে আমরা এই যে ডিসি নিয়োগগুলো দিচ্ছে, সেই ডিসি নিয়োগগুলোতে তো দলীয়করণের ব্যাপারটা হচ্ছে। আপনি দেখেন যে 16 বছর যত নিয়োগ হচ্ছে সব তো আওয়ামী লীগের, তার আগের নিয়োগগুলো বিএনপির নিয়োগ। এখন এর দুই দলের বাইরে বাংলাদেশে আসলে আপনি কতগুলো অফিসারকে পাবেন যারা আসলে এই দুই মতাদর্শের বাইরে গিয়ে কোনো মতাদর্শ চর্চা করে? আজকে আওয়ামী লীগের কাউকে না বসায় যদি বিএনপির বসায়, তাহলে ভাই বলবেন যে তাহলে তো এই প্রশাসন দলীয়করণ হচ্ছে বিএনপির মাধ্যমে। যেমন ভিসিগুলোর মাধ্যমে যখন কোনো সাদা দলের ভিসি হয়, তখন আমরা বলছি যে তাহলে তো বিএনপির ভিসি চলে আসলো। আপনি এর বাইরে গিয়ে যোগ্য লোক বাংলাদেশের প্রশাসনে কজনকে পাবেন? নাই। ভাইয়ের একটা কথা থেকে আসি, ভাই বললো আমরা প্রশ্রয় দিচ্ছি কিনা মব জাস্টিস বা হলো আপনার কক্সবাজারে যে ঘটনাটা ঘটলো, একটা মেয়েকে কান ধরে উঠবোস করা বা ফোন নিয়ে, যেটা আমি দেখেছি, মোটেও আমরা প্রশ্রয় দিচ্ছি না, আমরা এটার প্রতিবাদ করছি। কিন্তু এটাও সত্য যে এই গভর্নমেন্ট আসলে এখন পর্যন্ত রুট লেভেলের ওই কাজ করার মতো ক্যাপাবিলিটি অর্জন করে নাই। এইটা আসলে আমাদের জনগণকেই দেখতে হবে। বাঙালি মানুষের কিছু সহজাত প্রবৃত্তি আছে। সেক্ষেত্রে মাহবুব ভাই বলছেন যে আপনাদেরকে সেই দায়িত্বটা নিতে হবে। আমরা দায়িত্বটা যে নিচ্ছি না ব্যাপারটা এরকম কিন্তু না, দায়িত্বটা কিন্তু আমরা নিচ্ছি, এবং এই দায়িত্ব নেওয়ার জন্যই যে আমাদের বিভাগীয় সফরগুলো চলছে। এই বিভাগীয় সফরগুলোর একটা বড় উদ্দেশ্যই এইটা, জেলাগুলোতে গিয়ে মানুষকে এই সচেতনতার জায়গাটাতে নিয়ে যাওয়া, মব জাস্টিসের বিরুদ্ধে যাওয়া। আমি নিজে 4টা জেলা ভ্রমণ করে এসেছি, আজকে এসেছি ময়মনসিংহ বিভাগের। আমি প্রত্যেকটা ইনস্টিটিউশনগুলোতে বসেছি, যতগুলো বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ সবগুলোতে বসে তাদেরকে বুঝিয়েছি যে আপনারা আসলে কিভাবে এই জায়গাটাতে ভূমিকা রাখতে পারেন, প্রশাসনের ছায়া প্রশাসন হিসাবে কি আপনারা কাজ করতে পারেন। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি, কিন্তু তারপরেও এটা সত্য যে হচ্ছে, এবং এটার জন্য আসলে দুঃখ প্রকাশ করা ছাড়া আপাতত এখন কিছু করার নেই। শেষ মন্তব্য শুনছি একটু পরে। একটা ভাইটাল কোশ্চেন আছে, সেটা হচ্ছে আমরা এই রাষ্ট্রটিকে, এই রাষ্ট্রের চরিত্রটা কিভাবে নির্মাণ করতে চাচ্ছি, এটা কিন্তু আপনার কাছে প্রশ্ন। মানে রাষ্ট্রের চরিত্রটা কি হবে? এটা কি থিওক্রেটিক রাষ্ট্র হবে? এটা কি লিবারাল ডেমোক্রেটিক রাষ্ট্র হবে? এটা কি সোশ্যালিস্ট রাষ্ট্র হবে? মানে কি হবে এটা? হ্যাঁ, আমাকে এটা শেষ করুক। এইটা নির্ধারণ করতে হবে। এখন তো একটা হযবরল অবস্থায় আছে। বিএনপি এক ধরনের রাষ্ট্র ব্যবস্থা চায়, জামাত এক ধরনের রাষ্ট্র ব্যবস্থা চায়, হিজবুত তাহরী এক ধরনের রাষ্ট্র ব্যবস্থা চায়, ছাত্ররা এক ধরনের রাষ্ট্র ব্যবস্থা চায়। তো এই যে একটা অবস্থা, এইটার মধ্যে থেকে তো একটা ন্যাশনাল কনসেনসাস তৈরি করতে হবে যে না, আমরা এই রাষ্ট্রের চরিত্রটা এরকম করতে চাই। আমরা শেষ করব, একেবারে শেষ লাইনটি শুনবো। এটা একটা আন্দোলন করেন না যে আমরা কি, এটা একটা পরিষ্কার হোক যে আমরা রাষ্ট্রটাকে এইভাবে করতে চাই। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। তো ইসলাম আসতে চাই যে রাষ্ট্রের চরিত্র কেমন হবে সেটি নিয়ে পরিষ্কার করা। এটা হয়তো অনেক বড় উত্তর দিতে হতো, কিন্তু আমি বড় উত্তরে যাচ্ছি না। আমি জাস্ট একটা কথাই বলতে চাই, আমরা শুরু থেকেই বলে আসছি আমরা একটা ইনক্লুসিভ রাষ্ট্র তৈরি করতে চাই। সেই ইনক্লুসিভ রাষ্ট্রের সকল ধরনের, সকল মতের মানুষ থাকবে। সেই ইনক্লুসিভ রাষ্ট্রে যেভাবে কেউ ধর্মচর্চা করলে তাকে জঙ্গিবাদ ত্যাগ হবে না, সেই ইনক্লুসিভ রাষ্ট্রে সেই বড় ধর্মের বাইরে গিয়ে অন্য কোনো ধর্মচর্চা করলেও তাকে তার উপরে সাম্প্রদায়িক হামলাগুলো হবে না। সেই ইনক্লুসিভ রাষ্ট্র আমরা কিভাবে তৈরি করব, সেটা আমাদের এই ধরনের আলোচনা আরো বড় বড়। আমরা অবশ্যই এটার বিরুদ্ধে, আমি এই আলাপটা আমরা এতক্ষণ করেছি যে প্রোটেকশনের জন্য প্রশাসনকে আমাদের সহায়তা করতে হবে, এই প্রশাসন যাতে আরো শক্তিশালী হয়ে ওঠে। আমাদের জায়গা থেকে আমরা কাজ করছি, আমরা একটা এমন রাষ্ট্র তৈরি করছি যেখানে সকল মতের, সকল ধর্মের, সকল বর্ণের মানুষ একসাথে থাকবে। সবাই একসাথে থাকবে। বাংলাদেশ না, আপনার এই যে যেটা মাহবুব ভাই আলোচনা করছে, আমরা কিন্তু লিবারেল ডেমোক্রেটিক একটা কান্ট্রি বাংলাদেশ। এখানে মানুষ গণতন্ত্রের পূজারী, সুতরাং আপনি এখানে এটা নিয়ে নতুন ডিভাইডের কোনো কারণ নাই। না, কিন্তু বাস্তবতা কি বলছে? না, বাস্তবতা মাঠের পরিস্থিতিটা কি? না, এইটা হলো মাহবুব, এটা হলো যে একটা বিশেষ পরিস্থিতিতে আমরা কিন্তু একটা মানে সাধারণ জীবনে নাই, আমরা কিন্তু একটা বিশেষ পরিস্থিতি মোকাবেলা করছি। এখানে কিছু ব্যত্যয় ঘটবেই, কিন্তু সবার দায়িত্ব হলো নাগরিক হিসাবে এটাকে মোকাবেলা করে বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া। এবং যে সংস্কারের কথা আপনি বলছেন, আমি বলছি, সবাই বলছি, এখানে সবার একটা কন্ট্রিবিউট করা যে আমরা কি বাংলাদেশটা চাই। একটা সংকট তৈরি হয়েছে, এটা তো অস্বীকার করার তো সুযোগ নেই। আজকে আপনি মনে করেন এই যে আপনি একটা দেখেন, আপনি তো দীর্ঘদিন লেখাপড়া করেন, মানে লেখালেখি করেন, আপনার লেখা আমরাও পড়ি। এই যে মনে করেন পৃথিবীর ইতিহাসে যে কোনো দেশে যান আমরা, সংবিধান পরিবর্তনশীল।
আপনি এই গত আওয়ামী লীগ সরকার করেছে যে সংবিধানের অনুচ্ছেদ আর্টিকেল 7-এ যান, ক খ গতে বলেছে কেউ এটা জীবনে কখনো পরিবর্তন করতে পারবে না। তাহলে আপনি কোন ডেমোক্রেসিতে বিশ্বাস করেন? আপনি কোন পার্লামেন্টে বিশ্বাস করেন? পার্লামেন্টে যদি পরিবর্তন না করতে পারে তাহলে এটা কি আইন? এটা তো ফেসিস্টের খারাপ আইন। তো এইসব জায়গাগুলো যদি আপনি রিপেয়ার না করেন তাহলে তো গণতন্ত্রকে আপনি প্রতিষ্ঠা করতে পারবেন না। এই জায়গাগুলিকে আপনাকে কন্ট্রিবিউট করতে হবে। তারপর আর্টিকেল 70 নিয়ে যে কথা, আপনি 70 কোন কোন ক্ষেত্রে রাখবেন এটা আপনি আইডেন্টিফাই করতে হবে। এখন হলো 70 আর্টিকেল দিয়ে এখানে আমি একটু ইন্টারাপ্ট করি। আমি বলি কি কনস্টিটিউশন ইজ এ সেকেন্ডারি অ্যাফেয়ার। প্রথমটা হচ্ছে রাজনৈতিক মানে একটা সহাবস্থা, ঐকমত্য। এই পলিটিক্যাল সায়েন্সে একটা কথা আছে, ওয়েন পলিটিক্স ফেইলস কামস দ্য কনস্টিটিউশন। যদি পলিসিটা ঠিক থাকে, কনস্টিটিউশনকে আপনি শেলফে রেখে দেন, এটা খোলার দরকারই হবে না। কখন দরকার পড়ে? যখন একটা পলিটিক্যাল ক্রাইসিস তৈরি হয়, তখন দেখি আচ্ছা কনস্টিটিউশনে কি লেখা আছে দেখি তো। ওই প্রবলেমটা যদি আমরা সলভ করতে পারি। আমি একটু একটা লাইন, সেটা হলো শেষ করুক, লাইনটা শেষ করুক, যে মাউন্ট কলবে শেষ করুক। মানে পলিটিক্সটা ঠিক করতে হইলে, যেমন ধর ব্রিটেনে এটা তো কোনো কনস্টিটিউশন। একটা লাইন, সেটা হলো আমরা বাংলাদেশে স্বাধীনতার পরে থেকে যে রাজনৈতিক বন্দোবস্ত দেখেছি, সেই রাজনৈতিক বন্দোবস্ততে বাংলাদেশ আগাইতে পারে নাই, বাংলাদেশের কোনো ধরনের ডেভেলপমেন্ট সত্যিকার অর্থে হয় নাই, পলিটিক্যাল ডেভেলপমেন্টটা হয় নাই। আমাদের একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত যাইতে হবে। সেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত যাওয়ার জন্য সকল ধরনের সকল মতের মানুষকে একসাথে নিয়ে আসলে আমাদের। ধন্যবাদ। না, এটা সিএম যেটা বলেছে আসলে আমরা অগ্রসর হইনি, এটা ঠিক না। আপনি 1972 সালে আমাদের বাজেট ছিল 786 কোটি টাকা, আমরা এখন 7 লক্ষ কোটি টাকা বাজেট করছি না। আমাদের সব সেইটা 75-এও মানুষ মরেছে। না আমি এটা হবে, 90-এও এটা মরেছে, রাষ্ট্র থাকলে 24-এও এটা হবে। মরেছে। শোনো সিএম, রাষ্ট্র থাকলে এটা হবে। কিন্তু ঘটনা হলো যে ব্যত্যয়গুলি আমাদের ঘটিয়েছে, যেই জায়গাগুলি আমাদের নিজেদের স্বার্থ ব্যবহার করছি, ওইগুলিকে রিপেয়ার করে আমরা জনগণের জন্য একটা বাংলাদেশ তৈরি করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের সেটাই আমাদের লক্ষ্য, সেটাই আমাদের লক্ষ্য। আমি এক লাইনে বলি, এক লাইন। আমাদের অর্থনীতির সূচক কিন্তু উপরের দিকে উঠছে, কিন্তু মূল্যবোধের সূচক নেমে যাচ্ছে। এই মূল্যবোধের সূচকটাকে অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ কমল, তৌহিদ সাহেব এবং মোশাররফ হোসেন, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনা আমাদের সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।